স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি ইশরাত জাহান। এবার জানাবো খবরে বিস্তারিত। রাষ্ট্র পরিচালনার 4 মূলনীতির মধ্যে ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্র বাদ দেওয়ার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। সেই সঙ্গে গণতন্ত্র বহাল রেখে রাষ্ট্র পরিচালনার নতুন আরও 4 মূলনীতির সুপারিশ করা হয়েছে। নতুন 5টি মূলনীতি হলো সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে নাগরিকতন্ত্র বা জনগণতন্ত্রী বাংলাদেশ করার সুপারিশ করা হয়েছে। সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ 4 বছর এবং নিম্নকক্ষ ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচনের বিধান চান কমিশন। এছাড়া সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। সরাসরি নির্বাচিত 400 আসন নিয়ে গঠিত হবে নিম্নকক্ষ, যার মধ্যে 100 আসন থাকবে নারীদের, যারা সরাসরি নির্বাচিত হবেন। রাজনৈতিক দলগুলো নিম্নকক্ষের 10% আসনে তরুণ তরুণীর জন্য বরাদ্দ রাখবেন, আর উচ্চকক্ষে থাকবে 105টি আসন। আগে 25 থাকলেও এবার 21 বছর বয়সে সংসদ নির্বাচনের প্রার্থী হওয়া যাবে। রাষ্ট্রপতি, সংসদ ও প্রধানমন্ত্রীর মেয়াদ হবে 4 বছর। নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারবেন। এক ব্যক্তি 2 বারের অধিক রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে পারবেন না। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কোনো ব্যক্তি রাজনৈতিক দলের প্রধান ও সংসদীয় প্রধান হতে পারবেন না বলেও সুপারিশ করা হয়েছে। অন্যদিকে কমিশনারদের সংখ্যা বাড়ানো, আইনের সংস্কার, রাজনীতি ও আমলা নির্ভরতা কমিয়ে দুদককে শক্তিশালী করতে 47 দফা সুপারিশ দিয়েছে দুদক সংস্কার কমিশন। পাশাপাশি রাজনৈতিক দলগুলো আয় ব্যয়ের হিসাবে জোর দিয়েছে কমিশন। রাষ্ট্র সংস্কার প্রতিবেদন থেকে তৈরি হবে নতুন বাংলাদেশের চার্টার, জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় সনদ হিসেবে বিষয়টিকে সামনে রেখে দেশ এগিয়ে নেওয়ার বাস্তবায়নে কাজ করবে অন্তর্বর্তী সরকার। এর আলোকেই হবে জাতীয় নির্বাচন। 4টি সংস্কার কমিশনের প্রধানের কাছ থেকে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাবার পর এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। অবশেষে রাষ্ট্র সংস্কারে রূপরেখার পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছেন 4টি সংস্কার কমিশনের প্রধান। সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান সরফরাজ হোসেন এবং দুর্নীতি দমন কমিশনের সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। বুধবার সকাল 11:30টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে 4টি সংস্কার প্রতিবেদন জমা দেওয়ার পরপরই এসব প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরে অনুষ্ঠিত হয় বৈঠক। প্রতিবেদনে তারা রাষ্ট্র সংস্কারের নানা প্রস্তাবনা তুলে ধরেন। প্রধানমন্ত্রী পদের একচ্ছত্র ক্ষমতা হ্রাস করা জরুরি এবং যাতে করে তিনি একক ইচ্ছায় নির্বাচন কমিশন সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সশস্ত্র বাহিনীর প্রধানদের নিয়োগ দিতে না পারেন, সেজন্য আমরা এগুলো জাতীয় সাংবিধানিক কাউন্সিলের কাছে অর্পণ করার সুপারিশ করেছি। আমাদের প্রস্তাবনা যে কমিশনের বিবেচনা অনুযায়ী একটা পথরেখা প্রস্তাব করেছি, যার মধ্যে যে সুপারিশগুলো আছে তার মধ্যে স্বল্প, মধ্যম, দীর্ঘ মেয়াদে বাস্তবায়নযোগ্য আমরা সুপারিশগুলো এবং কোন কর্তৃপক্ষ সেটা বাস্তবায়ন করবে সেটাও চিহ্নিত করেছি। নির্বাচন ব্যবস্থা যাতে একটা স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয় সেটা আমরা চেষ্টা করেছি। একই সাথে সকল অংশীদারের যেন দায়বদ্ধতা প্রতিষ্ঠিত হয়, ভোটারদের যেন ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করেছি এই 3 মাস। আমরা আইডেন্টিফাই করেছি 22টা আইন। এই 22টা আইনের হয় সংশোধন বা পরিমার্জন বা ইভেন কোন ক্ষেত্রে রিপ্লেস করতে হবে। হ্যাঁ, সেটা আমরা বলে দিচ্ছি এই 22টা আইনের কোন কোন সেকশনের ক্ষেত্রে আমাদের আপত্তি আছে, মানে বললে সুপারিশ করেছি আমরা। শুরুতেই সংস্কার কমিশনের প্রতিবেদন তৈরির সংশ্লিষ্টদের ধন্যবাদ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জাতির জন্য এটা ঐতিহাসিক মুহূর্ত। গণঅভ্যুত্থানের যে সুরটা, আমরা ওইটার একটা অংশ, ওই অংশটাকে যেন আমরা ভুলে না যাই। সংস্কার কমিশনের প্রতিবেদন থেকে তৈরি হবে নতুন বাংলাদেশের চার্টার, যা সবার জন্যই জাতীয় কমিটমেন্ট। প্রচেষ্টাটাই হলো জাতির ঐক্যকে এক জায়গাতে নিয়ে আসা, এবং সেটাই আমি রেফার করছিলাম যে একটা চার্টার তৈরি হবে, গণঅভ্যুত্থান চার্টার। এটাকে আমরা ইতিহাসে সামনের দিকে নিয়ে যাব, কাজে এইটাকে সামনে রেখে আমাদেরকে এগোতে হবে। যাই করি না কেন, এই চার্টারের মধ্যে আমরা বিচার করবো যে কোর সঙ্গে মিল হলো, কোর সঙ্গে অমিল হলো। সব দল এই চার্টারে সাইন করবে। এটা সামনে রেখে এগিয়ে চলবে দেশ। জাতীয় সনদ হবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। যেটা হয়েছে সেটা সমগ্র জাতির আকাঙ্ক্ষার ভিত্তিতেই হয়েছে। সেই আকাঙ্ক্ষাকে যেন ধরে রাখতে পারি, এমনভাবে ধরে রাখতে পারি যেন এটা ক্রমাগতভাবে প্রতিষ্ঠিত করার কাজে সবাই এগিয়ে আসতে পারে, কারণ এটার সঙ্গে কারো দ্বন্দ্ব নাই।
এটাতে আমরা একমত ছিলাম, এখনো একমত আছি। ভবিষ্যৎ নির্বাচন এই চার্টারের ভিত্তিতে অনুষ্ঠিত হবে জানিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়ন করতে কাজ করবে অন্তর্বর্তী সরকার। সামনে যে নির্বাচন হবে সেটাও যেন ঐক্যের ভিত্তিতে একটা নির্বাচন হতে পারে। এই চার্টারকে সামনে রেখে আমরা ঐক্যের ভিত্তিতে নির্বাচন যেন করতে পারি, এই আলাপ আলোচনার মধ্যে একটা আমাদের একটা দায়িত্ব রইল। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। রাষ্ট্র সংস্কার রূপরেখার পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে 4টি সংস্কার কমিশন। আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন অ্যাসাইনমেন্ট এডিটর আদিত্য আরাফাত। আদিত্য, 4 সংস্কার কমিশন আজ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে। এগুলোতে উল্লেখযোগ্য কি থাকছে যা রাষ্ট্র সংস্কারে ভূমিকা রাখবে? আপনি যদি সংবিধান সংস্কার কমিশন বিষয়টি নিয়ে শুরু করেন। ইশরাত, আপনাকে জানিয়ে রাখি যে সংবিধান সংস্কার কমিশনের যে সারসংক্ষেপ, সেখানে যে ক্ষমতার প্রাতিষ্ঠানিক যে ভারসাম্য প্রতিষ্ঠা, সেই বিষয়টি মোটা দাগে এসেছে এবং প্রধানমন্ত্রীর যে একচ্ছত্র ক্ষমতা এবং সেই ক্ষমতা যেন হ্রাস করা হয় সেই বিষয়টি উঠে এসেছে এবং অন্তর্বর্তী সরকারের যে কাঠামোর রয়েছে সেই কাঠামোর সুনির্দিষ্ট প্রস্তাবনা রয়েছে এবং বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের বিষয়টি এখানে উঠে এসেছে। রাষ্ট্রপতি মেয়াদ এখানে বলা হয়েছে মোটা দাগে বেশ কিছু উল্লেখযোগ্য বিষয় আমি বলতে চাই যে রাষ্ট্রপতির মেয়াদ এখানে বলা হয়েছে 4 বছর। রাষ্ট্রপতি সর্বোচ্চ 2 বারের বেশি অধিষ্ঠিত থাকবেন না এবং প্রধানমন্ত্রীর বিষয়ে যে একটি চ্যাপ্টার রয়েছে এখানে বলা হয়েছে আইনসভার নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনে মনোনীত হবেন প্রধানমন্ত্রী। এছাড়া এই আইনসভার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে যদি কখনো প্রধানমন্ত্রী স্বেচ্ছায় পদত্যাগ করেন বা আস্থা ভোটে হেরে যান কিংবা অন্য কোনো কারণে রাষ্ট্রপতিকে আইনসভা ভেঙে দেওয়ার পরামর্শ দেন, সেক্ষেত্রে যদি রাষ্ট্রপতির নিকট এটা স্পষ্ট হয় যে নিম্নকক্ষের অন্য কোনো সদস্য সরকার গঠনে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ সমর্থন অর্জন করতে পারছেন না, তবেই রাষ্ট্রপতি আইনসভার উভয় কক্ষ ভেঙে দেবেন। আমি যে বিষয়গুলো আমাদের প্রতিবেদনে আসেনি সে বিষয়গুলো আপনাকে মোটা দাগে বলার চেষ্টা করছি এবং অন্তর্বর্তী সরকারের বিষয়ে বলা আছে কমিশন আইনসভার মেয়াদ শেষ হবার পরে কিংবা আইনসভা ভেঙে গেলে পরবর্তী নির্বাচন সরকার শপথ না নেওয়া পর্যন্ত একটি অন্তর্বর্তী সরকার নিয়োগের সুপারিশ করা হয়েছে সংস্কার কমিশনের প্রতিবেদনে এবং এই সংস্কার সরকারের প্রধান উপদেষ্টা হবেন বলে এখানে উল্লেখ আছে এবং আইনসভার মেয়াদ শেষ হওয়ার 15 দিন পূর্বে আইনসভা ভেঙে গেলে পরবর্তী অনূন্য 15 দিনের মধ্যে প্রধান উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে এবং প্রধান উপদেষ্টা 15 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদের মাধ্যমে কার্য পরিচালনা করবেন। এখানে সুনির্দিষ্টভাবে এই বিষয়গুলো বলা আছে। এছাড়া বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের বিষয় রয়েছে। ইশরাত, আমি এটা একটু উল্লেখ করতে চাই এবং কমিশনের উচ্চ আদালতের বিকেন্দ্রীকরণ করে দেশের সকল বিভাগে হাইকোর্ট বিভাগের সমান এখতিয়ার সম্পন্ন হাইকোর্টের স্থায়ী আসন প্রবর্তনের সুপারিশ করা হয়েছে। আদিত্য, আপনি তো দীর্ঘদিন দুর্নীতি বিরোধী প্রতিবেদন করছেন। দুদক সংস্কারে যে প্রতিবেদন দেওয়া হলো সেটা বাংলাদেশের দুর্নীতি দমনে কতটা ভূমিকা রাখতে পারবে বলে মনে করছেন? এখানে দুদক সংস্কার কমিশনের যে প্রতিবেদন দেয়া হয়েছে ডক্টর ইফতেখারুজ্জামানের নেতৃত্বে, সেই সংস্কার কমিশনের প্রতিবেদনে দুদককে আইনিভাবে শক্তিশালী করতে এবং আমলা নির্ভরতা এবং রাজনৈতিক প্রভাব মুক্ত করতে বেশ কিছু সুপারিশ দেওয়া হয়েছে। আপনি জানেন দুর্নীতি দমন কমিশনের যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে এটির জন্য একটি সার্চ কমিটি গঠন করা হয় এবং সেই বাছাই কমিটি গঠনের ক্ষেত্রে বলা হচ্ছে যে এর আগে যেন স্বচ্ছভাবে করা হয় এবং পত্রপত্রিকা অনলাইনের মাধ্যমে কমিশনার পদের জন্য আবেদন করা হয় এবং দুদকের বর্তমান বিদ্যমান জনবল যে রয়েছে অর্থাৎ কমিশনের সংখ্যা কিন্তু এখন 3 জন, একজন চেয়ারম্যান 2 কমিশনার। এখানে বলা হচ্ছে যে দুদকের কমিশনের সংখ্যা বাড়ানোর জন্য একজন অর্থাৎ কমিশনের সংখ্যা 3 থেকে 5 করার জন্য এখানে বলা হয়েছে। এছাড়া মোটা দাগে বেশ কিছু বিষয় উল্লেখ এখানে বলা হয়েছে, সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর যে আয় ব্যয়ের হিসাব, সেই হিসাবগুলো যেন প্রকাশ করতে বলা হয়েছে। অর্থাৎ বাংলাদেশে যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের আয় কত হয়েছে, ব্যয় কত হয়েছে, সেই বিষয়গুলো যেন প্রতিনিয়ত প্রকাশ করা হয় এমন নানাবিধ বিষয়গুলো উঠে এসেছে। মোট 47টি প্রস্তাবনা দেওয়া হয়েছে দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনে। যদি ছোট্ট করে আমাকে বলেন যে এই যে এগুলো বাস্তবায়নের প্রক্রিয়াটা কি হবে?
এইগুলো এখন বাস্তবায়নের প্রক্রিয়া যেটি হবে সেটি হচ্ছে যে এই সংস্কার কমিশনের যে প্রতিবেদনগুলো দেয়া হয়েছে, 4টি প্রতিবেদন আজকে দেয়া হয়েছে এবং আরও বেশ কিছু প্রতিবেদন রয়েছে, সেগুলো সামনে দেয়া হবে। এই প্রতিবেদনগুলো নিয়ে সংস্কার কমিশনের যে প্রতিবেদনগুলো দেওয়া হয়েছে এই প্রতিবেদনগুলো নিয়ে সরকারের পক্ষ থেকে অর্থাৎ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এগুলো যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে এবং সেই বিষয়ে তাদের এই প্রতিবেদনের বিষয়ে তাদের বক্তব্য জানবে এবং এরপরে সরকার পরবর্তী কী পদক্ষেপ নেবে এই প্রতিবেদনগুলোর আলোকে সেটি নেওয়া হবে। কয়েক সেকেন্ডে আমি শেষ করতে চাই, কারণ হচ্ছে যে অন্তর্বর্তী সরকারও মনে করে যে এই প্রতিবেদনের আলোকে রাজনৈতিক দলগুলোরও বক্তব্য নেওয়া প্রয়োজন এবং আমরা যেটি জানতে পেরেছি আগামী ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক বসবে এবং এর পরবর্তী কী পদক্ষেপ নেওয়া হয় আমরা পরে জানতে পারবো। এই ছিল আমার কাছে তথ্য। ইশরাত। ধন্যবাদ আদিত্য আরাফাত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সব আসামিকে খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় দেয়। রায়ে প্রধান বিচারপতি বলেন, সব বিচারপতির ঐক্যমতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি যারা আপিল করেননি তাদেরও মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। পর্যবেক্ষণে বলা হয়, রাজনৈতিক প্রতিহিংসায় এই মামলা হয়েছিল। এতিমদের অর্থ সহায়তা হিসেবে কুয়েতের আমিরের পাঠানো 2,71,71,671 টাকা অর্থ আত্মসাতের অভিযোগে 2008 সালের 3রা জুলাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রমনা থানায় মামলা করে দুদক। 2009 থেকে 2014 পর্যন্ত মামলাটির কার্যক্রম থমকে থাকলেও 5 জানুয়ারির নির্বাচন পরবর্তী সময় রকেটের গতি পায় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা। 236 কার্যদিবসে 32 জনের সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। তারেক রহমান সহ অপর 5 আসামিকে দেওয়া হয় 10 বছরের কারা ও অর্থদণ্ড। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন বেগম খালেদা জিয়া। এখানেও মামলা চলে রকেটের গতিতে। 9 মাসের কম সময়ের ব্যবধানে একই বছর 30 অক্টোবর খালেদা জিয়ার সাজার মেয়াদ 5 থেকে বাড়িয়ে 10 বছর করা হয়। 2019 সালের 14 মার্চ আপিল বিভাগে আবেদন করেন সাবেক প্রধানমন্ত্রী। সরকার পরিবর্তনের পর সেই আবেদনের ওপর শুনানি শেষে গত বছর 11 নভেম্বর আপিল বিভাগ তার সাজা স্থগিত করে আবেদনের অনুমতি দেয়। সবশেষ প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের রায়ে খালাস পান সব আসামি। সমস্ত এভিডেন্স বিশ্লেষণ করে সর্বসম্মতভাবে আজকে তারা জাজমেন্ট দিয়েছে। জাজমেন্টে প্রথমেই বলেছে যে অ্যাপিল ইজ অ্যালাউড। যেই মামলায় যারা আপিল করতে পারেন নাই সকলকেই তিনি খালাস দিয়েছেন এই আদালত। আজকে আদালতের মাধ্যমে প্রমাণিত হলো, সকলের নামটা একটু বলে দিও। আদালতের মাধ্যমে প্রমাণিত হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনোসেন্ট এবং সর্বোচ্চ আদালত বলেছেন ফাউন্ড নট গিলটি। আলোচিত মামলার সূত্রপাত যে প্রতিষ্ঠানের হাত ধরে সেই দুদকের আইনজীবীও জানান, জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো অর্থই আত্মসাৎ করা হয়নি। 4 দিন শোনার পরে আজকে রায় দিয়েছে, আজকে 5th ডে, এবং পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ করেছে। বিশ্লেষণ করে যেটা পাওয়া গেছে আমার মনে হয় দ্যাট ইজ রাইট। এটা এতিমদের জন্যই দেওয়া হয়েছে, শুধুমাত্র ওই সময় কোনো ব্যবস্থা ছিল না বলে প্রধানমন্ত্রীর ফান্ডে রাখা হয়েছিল। গেল বছর 8ই আগস্ট নির্বাহী আদেশে দণ্ড মওকুফের পরও আইনি পথেই মামলা মোকাবিলার পথ বেছে নেন বিএনপি চেয়ারপারসন। অন্তঃসার শূন্য মামলায় 2 বছর 1 মাস 13 দিন কারাগারে কাটিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এমন তথ্য জানিয়ে আইনজীবীরা বলছেন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী ও একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদের জীবনের গুরুত্বপূর্ণ সেই দিনগুলো হয়তো আর ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, তবে তার রাজনৈতিক জীবনে যে ভাবমূর্তির সংকট তৈরি করেছিল এতিমের অর্থ আত্মসাতের নামে, সেই কলঙ্কের দাগ চিরতরে মোচন হয়েছে আপিল বিভাগের আজকের এই সিদ্ধান্তে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা সব আসামিকে খালাস দিয়েছে আপিল বিভাগ। এ নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার মিজান আহমেদ। মিজান, আজকের রায়ের পর দুদকের আইনজীবীও জানিয়েছেন যে জিয়া অরফানেজ ট্রাস্টে কোনো অর্থই আত্মসাৎ করা হয়নি। তাহলে দিনের পর দিন কোন মেরিটে তারা এই মামলার কার্যক্রম চালালো? ঈশ্বর, যেমনটি আপনি যে আমার কাছে জানতে চাচ্ছিলেন, আমরা গণমাধ্যম কর্মী ঠিক তেমনি এই বিষয়ে একাধিকবার কিন্তু দুদকের আইনজীবীর কাছে প্রশ্ন করেছি। আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাদের কাছে এই প্রশ্নটি তুলে ধরার চেষ্টা করেছি এবং জানতে চেয়েছি যে আসলে তাদের অবস্থানের যে 180 ডিগ্রি অ্যাঙ্গেলের যে পরিবর্তনটি সেটি কী করে হলো।
এখানে একটি বিষয় স্পষ্টত আপনাকে জানাতে চাই যে এই যে মামলাটিতে কিন্তু দুদক যে আইনের ভিত্তিতে খালেদা জিয়াকে সাজা দিয়েছিলেন তা ছিল ফৌজদারি দণ্ডবিধির 409 ধারা, অর্থাৎ ব্রিচ অফ মিস্ট্রাস্ট বাই পাবলিক সার্ভেন্ট। রাষ্ট্রায়ত্ত কোনো কর্মচারী বা প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা যদি তার আস্থাভঙ্গ করেন, তবে সেই আস্থাভঙ্গের যে সর্বোচ্চ সাজা, সেই সর্বোচ্চ সাজা 5 বছরই কিন্তু বেগম খালেদা জিয়াকে দেওয়া হয়েছিল। এক্ষেত্রে কিন্তু তাদের যে বক্তব্য দুদকের পক্ষ থেকে, তাদের বক্তব্য হচ্ছে যে কোনো দুর্নীতি হলে কিন্তু সেই অর্থের একটি মানি ট্রেইল তারা ট্র্যাক করেন, যে অর্থটি কোথায় কোথায় গিয়ে কার পকেটে ঢুকেছে। এক্ষেত্রে কিন্তু কোনো ব্যক্তির পকেটে এই যে টাকাটি এসেছে 2,10,71,671 টাকা, এই যে টাকাটি যেটি কুয়েতের আমির 91 সালে দিয়েছিলেন এবং 93 সালে কিন্তু এই জিয়া অরফানেজ ট্রাস্টটি গঠন করা হয়, এই টাকাটি কারো ব্যক্তিগত পকেটে যায়নি এবং এই টাকাটি এখন কিন্তু আরও 4 গুণ বৃদ্ধি হয়ে সেই অ্যাকাউন্টেই রয়েছে, এমনটি তারা জানিয়েছেন। এবং যে কারণে তারা দাবি করেছেন যে অতীতে যে বিষয়গুলো হয়েছিল সেগুলোর মধ্যে পরোক্ষভাবে একটি প্রভাব ছিল, যদিও তাই স্পষ্টতা আমাদের ক্যামেরার সামনে তারা বলতে নারাজ। আপনি যদি খেয়াল করে দেখবেন যে এই মামলার সাথে কিন্তু বাংলাদেশের রাজনীতির একটা ওতপ্রোত সম্পর্ক ছিল। 2014 থেকে 2019 পর্যন্ত 5 বছর বিচারিক আদালত থেকে রাজনৈতিক কেন্দ্রবিন্দু পর্যন্ত সব জায়গায় কিন্তু জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলার বিষয়টি আলোচনায় ছিল এবং দুটো সময় দেখবেন যে নির্বাচনের সাথে একটা যোগসাজশ ছিল, যার কারণে বিএনপির আইনজীবীরাও বলছেন যে মূলত রাজনীতি থেকে খালেদা জিয়াকে দূরে রাখার কৌশল হিসেবে কিন্তু এই মিথ্যে মামলাটি করা হয়েছিল। মিজান, রায় ঘোষণার সময় আপিল বিভাগ বেশ কিছু পর্যবেক্ষণ দিয়েছে, সেগুলো নিয়ে একটু জানতে চাই। আপিল বিভাগের 3টি পর্যবেক্ষণ, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পর্যবেক্ষণটি তারা বলেছেন সেটি হচ্ছে ম্যালিশিয়াস প্রসিকিউশন, অর্থাৎ রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এই মামলাটি দায়ের করা হয়েছে। পাশাপাশি আপিল বিভাগ বলেছে যে এই মামলাটির কোনো ভিত্তি নেই, অনেকটা অনুমান নির্ভর এই মামলা চালনা করা হয়েছে এবং সেই অনুমান নির্ভর তথ্য প্রমাণের উপর ভিত্তি করে দণ্ড দেওয়া হয়েছে। আর আরেকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হচ্ছে রিস্টোর দ্য ডিগনিটি অফ অ্যাপিলেন্ট, অর্থাৎ যারা আবেদন করেছেন তাদের যে সম্মানটা, সেই সম্মানটা তাদের আবার ফিরিয়ে দেওয়ার কথা কিন্তু আপিল বিভাগ বলেছেন এবং তাদের সেই মর্যাদা পুনরুদ্ধারের কথাও কিন্তু আপিল বিভাগে বলেছেন। মোটা থেকে এই 3টি পর্যবেক্ষণই কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছিল। জি মিজান, আপনার প্রতিবেদনে আমরা জানতে পেরেছি যে এই মামলায় যারা আপিল করেননি তাদেরকেও মামলা থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে, এ নিয়ে একটু বিস্তারিত শুনতে চাই। ইতিপূর্বে কিন্তু আপনি যদি দেখেন যে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা, সেই মামলায় কিন্তু যারা এই মামলার রায়ের বিরুদ্ধে আপিল করেনি তাদেরকে কিন্তু খালাস দিয়েছে হাইকোর্ট এবং সেই কনসিকুয়েন্স ধরে আমরা এবার দেখলাম যে সর্বোচ্চ আদালত অর্থাৎ অ্যাপেক্স কোর্ট, আমাদের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ, তারাও কিন্তু এ ধরনের একটি রায় দিয়েছে। এবং এই ক্ষেত্রে আইনজীবীদের যে যুক্তিটি, সেই যুক্তিটি হচ্ছে যখন একটি মামলার কোনো আইনি ভিত্তি থাকে না, তখন এই মামলায় যাদেরকে অ্যাকুইজিশনে নিয়ে আসা হয়, অভিযোগ করা হয়, যাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়, সেই অভিযোগপত্রগুলো আসলে ঠুনকো হয়ে যায়, যেগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। যেহেতু বাস্তব ভিত্তি নেই সেহেতু দণ্ডিত হওয়ারও কোনো সুযোগ থাকে না। অতএব সেক্ষেত্রেই কেউ যদি আপিল নাও করে, সে আদালতের যে চূড়ান্ত সিদ্ধান্ত, সেই চূড়ান্ত সিদ্ধান্তের বেনিফিশিয়ারি হতে পারে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ মিজান আহমেদ। বাড়তি করের কারণে দাম বেড়েছে ফল, মিষ্টি, চশমার ফ্রেম, পোশাক, মুঠোফোন, সেবা, রেস্তোরাঁর খাবার খরচ সহ শতাধিক পণ্য ও সেবার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে শুল্কের বাড়তি বোঝা চাপিয়ে দেওয়াকে অযৌক্তিক বলছেন ক্রেতারা। অতিরিক্ত দামের কারণে প্রায়ই বাকবিতণ্ডায় জড়াচ্ছেন ক্রেতা বিক্রেতা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মনে করে রাজস্ব আদায় বাড়াতে গিয়ে কর বৃদ্ধির প্রভাব পড়ছে জনজীবনে। অর্থ বছরের মাঝামাঝি সময়ে শতাধিক পণ্য ও সেবার ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। এতে রাতারাতি দাম বেড়েছে সেসব পণ্যের। আগে রেস্তোরাঁয় 1000 টাকায় 5% ভ্যাটে পরিশোধ করা হতো 1050 টাকা, এখন 300 টাকার কিছু বেশি খেলেই ভ্যাট দিতে হচ্ছে 50 টাকা, অর্থাৎ বাড়তি গুনতে হচ্ছে প্রায় 3 গুণ ভ্যাট। আমদানি করা প্রতিটি ফলের দাম কেজিতে বেড়েছে 20 থেকে 100 টাকা। দাম বেড়েছে ফলের রস এবং বাদামের। পরশু থেকে কালকে পর্যন্ত 1 কেজি 30-40 টাকা বাড়ছে অলরেডি। রক্তচোষা ভ্যাট, এই ফল মূল গরিবরা কেউ খেতে পারছে না। ওটার দাম দেখা গেছে 20 টাকা, 30 টাকা, 50 টাকা, এমনকি 100 টাকা পর্যন্ত প্রতি কেজি ফলে বাড়ছে। প্রিয়জনের সঙ্গে মুঠোফোনে কথা বলবেন, সেখানেও হতে হবে সাবধানী। যেখানে 3% ভ্যাট যোগ হওয়ায় 100 টাকা রিচার্জে থাকছে মাত্র 43 টাকা 70 পয়সা। দাম বেড়েছে চশমার ফ্রেম, সানগ্লাসেরও। ভ্যাট বাড়ায় 1 কেজি মিষ্টি কিনতেও ভাবতে হচ্ছে ক্রেতাকে। বছরের ভিতরে কয়েক দফা বেড়ে গেছে, ফ্রেমের উপরও বেড়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা কাস্টমার থেকে যখন প্রাইসটা নিতে যাই
তখন আমরা নিতে পারি না। সরকার যে বিভিন্ন পণ্যের উপরে ভ্যাট বাড়িয়েছে, এটা আসলে আমাদের মধ্যবিত্ত বা নিম্নবিত্ত এদের উপরেই এফেক্টটা করবে। এমন পরিস্থিতিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জানান, কর বৃদ্ধির প্রভাব পড়বে সমাজের সব স্তরেই। অবশ্যই এটা ভোক্তাদের উপর একটু বাড়তি চাপ আসবে, কিন্তু অন্যদিকে আবার ভোক্তাদের ব্যবহারকে যৌক্তিক পর্যায়ে সমন্বয় করে সেটা আশা করা যায় যে ভোক্তারা এটাকে ইতিবাচকভাবে দেখবে। ক্রেতাদের নাভিশ্বাস উঠলেও রাজস্ব আয় বাড়াতে সরকারের এমন সিদ্ধান্ত ইতিবাচক বলেও মনে করেন তিনি। এটার সাথে দ্বিমত করার মতো আমার কাছে তথ্য নেই। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা। এবার কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় এই মামলা হয়। এদিকে পুলিশ আনসার সহ আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্যের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ রয়েছে, ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5ই আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘটনার 5 মাস পর ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় এবার মামলা হয়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে। আসামি করা হয়েছে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল সহ 124 জনকে। কিশোরগঞ্জ সদর থানায় করা মামলায় বাদী বিএনপি কর্মী তহমুল ইসলাম ওরফে মাজহারুল দাবি করেন, আন্দোলনের সময় তিনি আহত হয়েছিলেন। মামলাটি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এই মামলাতে 124 জন আসামি এবং সাবেক রাষ্ট্রপতি নামও আছে, ওনার কোনো পদবি নেই। মামলাটি তদন্তাধীন। এদিকে বুধবার খিলগাঁওয়ের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, আন্দোলনের ফুটেজ দেখে অনেক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, কাউকেই ছাড় দেয়া হয়নি। যাদের ধরেন ওই ফুটেজ আছে আছে তাদের কিন্তু ধরার চেষ্টা করা হচ্ছে, ডেইলি কিন্তু তাদের 2-1 করে ধরা পড়তেছে। আপনারা হয়তো জানেন যে মতিউর, যে ছাগল এই মতিউর, সেও কিন্তু ধরা পড়ছে, তারও কিন্তু এতদিন ধরা যায় না। মানে যে আসে না কেন সবারই কিন্তু আইনের আওতায় আনা হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে কাজে লাগাতে আরো দক্ষ করে তোলা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ট্রেনিংটা আরো কিভাবে ভালো করা যায় এবং এরা জনগণকে কিভাবে আরো বেশি সেবা দিতে পারে এই ব্যাপার। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ। ইচ্ছে ছিল ছেলেকে প্রকৌশলী বানাবেন, সেই স্বপ্ন বুকে নিয়ে 13 বছর আগে ঢাকায় পাড়ি জমান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সজলের মা বাবা। কে জানতো বৈষম্যের বিরুদ্ধে কথা বলায় ছেলেকে পুড়িয়ে মারা হবে, সেই সাথে ধূলিসাৎ হবে ছেলেকে প্রকৌশলী বানানোর স্বপ্ন। পরিবারের একমাত্র ছেলে সন্তানকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার। সজলের অবুঝ শিশু সারাদিন খুঁজে ফেরে তার বাবাকে। বাবার ছবি হাতে আধো আধো বলে বাবাকে খুঁজে বেড়াচ্ছে সন্তান। বাবাহীন নাতনিকে সান্ত্বনা দেবার ভাষাও হারিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত রাজধানীর সিটি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের শিক্ষার্থী সজলের বাবা মা। 13 বছর আগে ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছা থেকে ঢাকায় বসবাস শুরু করেন গাইবান্ধার শাখাটা উপজেলার শ্যামপুর গ্রামের খলিলুর রহমান। কিন্তু গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে গিয়ে নির্মম হত্যার শিকার হন একমাত্র ছেলে সজল। পরদিন সকালে আশুলিয়া থানার সামনে শনাক্ত করা হয় ছেলের পোড়া মরদেহ। এরপর থেকেই দিশেহারা পুরো পরিবার। কারো বুকে গুলি লাগছে, বুকের এতখানি করে ফাঁকা, কানে গুলি লাগছে, এই পর্যন্ত এতখানি করে ফাঁকা। আমি তখন থেকে ছেলেকে ফোন দিচ্ছিলাম যে বাবা তুমি বাড়ি ফিরে আসো, তোমার আন্দোলন করা লাগবে না। 5ই আগস্টে উনি ইয়েতে যায়, ওখানে মিছিলে যায়, ওখানে তাকে গুলি করে মারে এবং তাকে পুড়িয়ে মারে। সজলকে ছাড়া প্রিয়তম স্ত্রীর চোখের জলও শুকিয়ে গেছে একমাত্র সন্তানকে নিয়ে দাঁড়িয়ে অনিশ্চিত ভবিষ্যতের সামনে। আমার শাশুড়ির ছেলে নেই, সেরকম ভাবে চাকরি যদি হয় ওনার ছেলে থাকলে হয়তো ওনাদেরকে দেখতো, কিন্তু এখন তো দেখার মতো কেউ নেই, আমার পাশে যে দাঁড়াবে সেরকমও কেউ নেই। এলাকাবাসী ও স্বজনদের দাবি সরকার এবং সমাজের সামর্থ্যবানরা যেন পরিবারটির পাশে দাঁড়ান। কল যে সবসময় মনে হয় ফাটিয়ে যায়, কাছিলের থেকে কিন্তু মানুষ করছি। ন্যায়ের পক্ষেই ছিল, ন্যায়ের পক্ষে কথা বলতো। এদিকে পরিবারটির সহযোগিতায় এগিয়ে এসেছে জামায়াত। এমন বিকৃতি হচ্ছে যে পুড়ে যাওয়ার পরে লাচ্ছে না যায়নি, কিছু প্যান্টের পকেটে তার একটা কার্ড ছিল। আমরা পরে সংগঠনের পক্ষ থেকে ওই পরিবারকে 2 লক্ষ টাকা আমরা ওখানে প্রদান করছি।
জেলা প্রশাসনও আশ্বাস দিয়েছে পরিবারটির পাশে থাকার। সজলের মায়েরও কিছু দাবি দেওয়া আছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে আমরা পূরণ করছি এবং উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন সবসময় সজলের পরিবারের সাথে আছে। জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছেন তাদের মূল্যায়ন হোক, বিনির্মাণ হোক বৈষম্যহীন বাংলাদেশ, এমনটাই চাওয়া নিহতের পরিবার ও স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। কুয়াশায় মোড়ানো প্রকৃতি, গ্রামীণ মাঠে প্রকৃতিতে হলুদ গালিচা, মাঠে মাঠে শোভা পাচ্ছে হলুদের বিশাল সমারোহ। যেদিকে চোখ যায় সরিষা ফুলের সৌন্দর্যে মন জুড়ায়। চাঁপাইনবাবগঞ্জে বিস্তীর্ণ এলাকা জুড়ে এই দৃশ্য। কুয়াশা ও ঝলমলে রোদের খেলা এখন দিগন্ত বিস্তৃত হলদে বরণ সরিষার ফুলে ফুলে, আর বাতাসে মর্মগন্ধ। চরাঞ্চল, বরেন্দ্রাঞ্চল ও নদীর ধারে অতিরিক্ত ফসল হিসেবে চাঁপাইনবাবগঞ্জে সরিষার আবাদ। জেলার 5 উপজেলার বিস্তীর্ণ মাঠেই ফসল বুনেছে কৃষকরা। আমন ধান কাটার পর কয়েক মাসের জন্য পরিত্যক্ত থাকে জমি, আর সেই জমিতেই অতিরিক্ত ফসল হিসেবে সরিষা চাষ করে লাভবান হচ্ছেন জেলার কৃষকরা। সামান্য পরিচর্যায় চাষ করা যায় বলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সরিষার আবাদ। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা চাষিদের। আমি আশাবাদী যে এবার আগের বছরের তুলনায় ভালো বেশি সরিষা আর ফলন পাওয়া যাবে। আবহাওয়া যদি ভালো থাকে তো আশা করা যায় ফলন ভালো হবে। কৃষকরা বলছেন খরচ বাদ দিয়ে সরিষায় বেশ লাভ থাকে, আবার অন্য ফসলও চাষ করা যায়। খরচ আপনার হাল পাইট এটা ওটা দিয়ে আপনাদের যে সার পানি দিয়ে মোটামুটি 7-8 হাজার মতন খরচ হয়। দেখা যায় এবছরটা তো ফলন মোটামুটি ভালোই, এবারকার তো খুব ভালোই আশা করছি। আর আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলন হবে বলে জানালেন জেলা কৃষি কর্মকর্তা। আমরা আশা করছি যে আমাদের যে লক্ষ্যমাত্রাটা রয়েছে এটা অতিক্রম করে যাবে এবং এই পর্যন্ত সরিষার ফসলের অবস্থা ভালো রয়েছে। এই সরিষাগুলোর তেলের গুণগত মান অনেক ভালো এবং কৃষকদের ভিতরে আমরা যে প্রচারণাগুলো চালিয়েছিলাম সেটার ফলশ্রুতিতেই কিন্তু আমাদের আজকের এই অর্জনটা। এবছর জেলার 30,550 হেক্টর জমিতে সরিষার আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে, যার মধ্যে 30,340 হেক্টর জমিতে চাষ হয়েছে ফসলটি। ডিবিসি নিউজ ডেস্ক। বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে 2 তামিমের লড়াই দিয়ে। বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে তামিম ইকবালের ফরচুন বরিশাল লড়বে তানজিদ তামিমের ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 1টায়। জয়ের ব্যাপারে আশাবাদী দুই দলই। 7-6 ঢাকার সামনে ম্যাচ জয়ের চাপ। টিকে থাকতে হলে খেলতে হবে ভালো ক্রিকেট, শেষ 4-এ যেতে হলে জিততে হবে প্রত্যেকটা ম্যাচ। ওপেনার তানজিদ তামিম বললেন তাদের অবস্থান ডু অর ডাই। এটা অনেক ইম্পর্টেন্ট একটা খেলা ক্রিকেট হবে, তো এখন ডু অর ডাই ম্যাচ আমাদের জন্য প্রত্যেকটা ম্যাচই। তো চেষ্টা থাকবে যে আমরা পুরো টুর্নামেন্টটা যে 5টা ম্যাচ আছে সেখানে ম্যাচ বাই ম্যাচ আমরা এগোবো। ঢাকা যখন দিতে যাচ্ছে মরণ কামড়, বরিশালের ডেরায় নেই তখন কাইল মায়ার্স, শাহিন শাহ আফ্রিদি। সেটাকে পাত্তা দিলেন না কোচ মিজানুর রহমান, বললেন ঢাকাকে মোকাবেলার জন্য ব্যাকআপ রেডি। যদিও 2 জন আমাদের চলে গেছেন তারা তাদের কাজে, বাট এখন পর্যন্ত আমাদের যেরকম স্কোয়াড আছে এবং আমাদের টিমে নতুন ফুলার জয়েন করেছে, সো এখনো পর্যন্ত আমরা ভালো একটা পজিশনে আছি। ঢাকার ক্যামিও মাস্টার সাব্বির রহমান, অভিজ্ঞ মোসাদ্দেকের সাথে ক্যাপ্টেন থিসারা পেরেরা। নিজেদের শেষ ম্যাচে রেকর্ড করে লিটন ফিরেছে ছন্দে, সেঞ্চুরি হাঁকিয়েছেন তানজিদ তামিম নিজেও। বরিশালের বিপক্ষে উইনিং ভাইব্রেশন নিয়েই মাঠে নামতে চান তানজিদ। সব ধরনের ম্যাচেই প্রেশার জিনিসটা থাকবে, তো যে যতটুকু এটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারে সে তত রিল্যাক্স থাকে। তো চেষ্টা করবো যে প্রেশারে আসুক না কেন আমি নিজে কাম থেকে নিজের বেস্টটা দিয়ে কিভাবে আমি আউটকামটা দিতে পারি। হোম গ্রাউন্ডে প্রেস্টিজিয়াস লড়াই বরিশাল ক্যাপ্টেন তামিম ইকবালের সামনে। হঠাৎ তেড়ে ফুড়ে শুরু করা ঢাকার জন্য নিজের ব্যাটে ধার বাড়াতে নেটে ঝড় তুললেন তামিম ইকবাল। বাকিটা ম্যাচেই হয়তো দেখাবেন বরিশাল অধিনায়ক। টানা 6 ম্যাচ হারের পর একাধিক রেকর্ড গড়ে জয়ের মুখ দেখেছে ঢাকা ক্যাপিটালস। পক্ষান্তরে 5 ম্যাচের 2টাতে হেরে 3টা জয় দেখেছে ফরচুন বরিশাল। সেই ফরচুন বরিশাল তামিম ইকবালের হোম গ্রাউন্ড সাগরিকায় ঢাকাকে হারিয়ে চট্টগ্রাম পর্বে করতে চায় শুভ সূচনা। শাহান পাপন, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।